একটা বাড়ি হয়ে যাবে 20-25 বছর। কিন্তু এটা একটা বড় ধরনের ধোঁকা। আপনি এবং আপনার পরবর্তী জেনারেশন কিস্তি দিয়েও সেই বাড়িটা আপনার নামে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা জার্মানিতে থাকেন অথবা যারা ইউরোপে থাকেন তাদের সবারই স্বপ্ন থাকে যে একটা বাড়ি, যে কারণে এটা স্বাভাবিকভাবেই স্বপ্নের ভিতরে চলে আসে এবং এই স্বপ্নগুলো নিয়ে অনেক প্রতারণার ঘটনাও ঘটে। কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি, যেহেতু রিসেন্টলি আমারও কিছু ভিডিও চোখে পড়েছে এবং আমি নিজেও এটা নিয়ে অ্যানালাইসিস করতেছি বেশ কিছুদিন হলো। এখানে ওয়াইজলি সিদ্ধান্ত নিতে হয়, এবং কারণ এখানে বাড়ি কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় এটা অ্যাকচুয়ালি একার পক্ষে ম্যানেজ করাটা খুবই টাফ, যে কারণে অনেকে চায় যে এখানে ব্যাংক লোন নিয়ে বাড়ি করার। তো সেটা নিয়ে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যেহেতু আপনারা জানেন যে আমার চ্যানেলে অথেন্টিক যে ইনফরমেশনগুলো আমি পেয়ে থাকি সেগুলো মূলত আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার নিজেরও সেম একটা গোল আছে যে এখানে বাড়ি করা অথবা অ্যাপার্টমেন্ট করা, সেগুলো নিয়ে তথ্য কালেক্ট করার চেষ্টা করতেছি। তো আমার যে ব্যাংক, যেটা মূলত আমার স্যালারি অ্যাকাউন্ট, সেখান থেকে মূলত সবাই লোনগুলো নিয়ে থাকে, যেহেতু ওই ব্যাংকের ট্রানজ্যাকশন বেশি হয়। আমার ব্যাংকের সাথে কথা বলার সাথে সাথে ওরা আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং এখানে একটা কনসালটেন্সি ওদের টিম থাকে প্রতিটা ব্যাংকের সাথে, যে তুমি এখানে একটু অ্যাপয়েন্টমেন্ট নাও, এখানে এদের সাথে কথা বলো, মানে যাতে তোমার ফিউচার প্ল্যান এবং ক্যালকুলেশনগুলো ঠিক থাকে। এবং আমার যে লোকেশন, মানে যে এরিয়াতে আমি ফাইনালি সেটেল হওয়ার চিন্তা করতেছি, সেটার নাম ডিসক্লোজ করলাম তাদের কাছে। তো তারা বললো ঠিক আছে, তাহলে তুমি অ্যাপয়েন্টমেন্ট নাও। তো আমি যথাযথ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যখন ওখানে গেলাম, যাওয়ার পরে তাদের সাথে অনেক কথা বললাম, বলার পরে যেটা বুঝলাম, আমাদের স্বপ্ন এবং বাস্তবতার ভিতরে জার্মানিতে বিস্তর ফারাক। এবং যেটা আমি কাছে থেকে আবার অনেককে দেখেছি, যে আপনি হয়তো সহজে একটা বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন অথবা এই প্রসেসের ভিতরে যেতে পারবেন, শুরু করতে পারবেন, কিন্তু যে বিষয়টাতে আমরা ফোকাস করি না, এটা কি আমি শেষ পর্যন্ত আমার বাড়ি হিসাবে করতে পারবো কিনা, মানে আমি এটার মালিকানা নিতে পারবো কিনা, অথবা না আমি এবং আমার পরবর্তী জেনারেশনের এই ইনস্টলমেন্টের ভিতর দিয়ে যেতে হবে, যে বিষয়টা নিয়ে আমার কনসার্ন, যেটা নিয়েই আপনাদের আজকের ভিডিওতে আমি সতর্ক করবো, এবং আমি নিজেও সতর্ক হয়েছি। তো এই অ্যাপয়েন্টমেন্টটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনার কাছে 100,000 ইউরো পর্যন্ত থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লোনে যেতে হচ্ছে। হ্যাঁ, যদি আপনার কাছে 1 মিলিয়ন ইউরো থাকে তাহলে তো আপনাকে লোনে যেতে হচ্ছে না। এখানে যেটা বলে রাখা ভালো, করোনার পূর্ববর্তী যে ইন্টারেস্ট রেটটা ছিল সেটা ছিল 1 to 2%-এর ভিতরে, এখন সেটা 3 to 3.5 এবং 4%ও চলে যায়। তো তাদের সাথে যখন আলোচনা করতেছিলাম, তারা 3% থেকে 3.5% ধরে ক্যালকুলেশন করলো। তো আমার যে লোকেশনটা সেটা আমি শেয়ার করার পর, তো ওখানে আমি একটা বাড়ির ক্যালকুলেশন করতেছিলাম, এস্টিমেট করতেছিলাম। বাড়ির যে প্রাইসটা ধরলো, বেস্ট প্রাইস, সেটা হলো 650,000 ইউরো। 650,000 ইউরো, তার মানে বাংলাদেশি টাকায় যদি আমরা এখন বলি, রাফলি 9 কোটি টাকার মতো চিন্তা করতে পারেন। তো এই টাকাটার কত পার্সেন্ট আপনার কাছে আছে, তাদের প্রথম প্রশ্ন থাকে যে কত পার্সেন্ট তোমার কাছে আছে। যদিও ওরা বলে যে আপনার কাছে 10% থাকতে হবে, কিন্তু নর্মালি এখানে আপনার যে নোটার অথবা আপনার যে মার্কলার, এদের টাকাগুলো থাকলে আপনি বাড়ি কিনতে পারবেন। আমরা বাড়ি কেনার চিন্তা করি কারণ এখানে আমরা যারাই থাকি, বিশেষ করে বিগ সিটিতে যারা থাকি ফ্যামিলি নিয়ে, তারা মান্থলি কম করে হলেও 1100 থেকে 1400-1500 ইউরো পর্যন্ত আমরা বাসা ভাড়া দিচ্ছি। তো অনেকের চিন্তাটা এমন থাকে যে এই বাসা ভাড়ার টাকাটা যদি আমি ইনস্টলমেন্টে দিতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যাব, তাহলে হয়তো আমার একটা বাড়ি হয়ে যাবে 20-25 বছর। কিন্তু এটা একটা বড় ধরনের ধোঁকা। মানে এই ধোঁকার মধ্যে যদি আপনি পড়েন, আপনার জেনারেশন, আপনি এবং আপনার পরবর্তী জেনারেশন কিস্তি দিয়েও সেই বাড়িটা আপনার নামে নিতে পারবেন না। তো তাদের সাথে যখন আমি আলোচনা করতেছিলাম, আলোচনাটাকে মানে সহজ করার জন্য আমি এখানে 600,000 ধরে নিয়েছিলাম। সে মূলত 3.45, আমি এখানে আপনাদের সুবিধার জন্য 3% ধরেই ক্যালকুলেশন করে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে প্রবলেমটা কোথায়। যেখানে আবেগের কোনো দাম নাই, যেখানে আপনাকে বাস্তবতায় আসতে হবে। আবেগ এবং বাস্তবতা এই দুইটার মাঝখানের যে ফারাক, সেটা আমাদের বুঝতে হবে, আমরা অনেক সময় বুঝতে চাই না। 600,000 ইউরো নিয়ে একটা বাড়ি করতে যাচ্ছেন। এখন 600,000 ইউরোর যদি আপনি 3% ধরেন, তাহলে এটা হয় 18,000 ইউরো পার ইয়ার। 18,000 ইউরো প্রতি বছর ইন্টারেস্ট দিতে হবে। এখন সেটা যখন আপনি মান্থলি ইনস্টলমেন্টে নামিয়ে নিয়ে আসবেন, সেটা চলে আসবে আপনার 1500 ইউরো প্রতি মাসে। 1500 ইউরো আপনাকে দিতে হবে ইন্টারেস্ট। এই জায়গাটাতেই মূলত যে মানে মেইন প্রবলেম, যেটা অনেকে আমরা হাইলাইটস করি না। আমরা মনে করি যে আমি 1400-1500 ইউরো বাসা ভাড়া দিচ্ছি, তো
তো সেটা দিলেই হয়তো আমি বাড়ি কিনে ফেলতে পারবো, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি হয়তো অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, অথবা বাড়িটা যদি আপনার এনআরবির ওইদিকে হয়, যেদিকে বাড়ির দাম কম, মানে 200-300,000 ইউরো হলে বাড়ি পাওয়া যায়, সে এলাকাগুলোতে আপনি হয়তো টার্গেট নিতে পারেন। এখন 1500 ইউরো যদি আমার ইন্টারেস্ট আসে, ওর সাথে আপনার টিলগুং দিতে হয়। টিলগুং মানে আপনার যে অরিজিনাল টাকা, সেই টাকার থেকে একটা টাকা প্রতি মাসে আপনাকে ফেরত দিতে হবে। সেটা 2 থেকে 3% অথবা 5%, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারেন। আমি ধরলাম যে 1500 ইউরো ইন্টারেস্ট, এর সাথে আপনি প্রতি মাসে 500 ইউরো করে আপনি টিলগুং দিবেন, মানে অরিজিনাল টাকার থেকে রিটার্ন দিবেন। তাহলে এখন ধরেন প্রতি মাসে আপনি 2000 ইউরো করে ইনস্টলমেন্ট দিচ্ছেন। এখন 2000 ইউরো ইনস্টলমেন্ট দেওয়া কিন্তু ইটস নট এ ফান, এটা খুবই চ্যালেঞ্জিং। এখন 2000 ইউরো ইনস্টলমেন্ট দেওয়ার পরে বছর শেষে আপনার অরিজিনাল টাকার থেকে কত যাচ্ছে? 6000 ইউরো, মাত্র 6000 ইউরো। আর আপনি লোন নিচ্ছেন কত? 600,000 ইউরো। এখন 6000 ইউরো কোথায় আর 600,000 ইউরো কোথায়? এখন আমি ধরে নিলাম এই সেম প্রসেসে আপনি 2000 ইউরো প্রতি মাসে কিস্তি দিচ্ছেন। আগামী 20 বছর আপনি 2000 ইউরো কিস্তি দিয়ে গেলেন। 20 বছরে কত টাকা গেল? 120,000 ইউরো গেল। এখন 20 বছরে আপনি 120,000 ইউরো অরিজিনাল টাকা দিলেন, আর 360,000 ইউরো আপনি পে করলেন ইন্টারেস্ট। তার মানে 20 বছর আপনি পেইন নিয়ে গেলেন, 20 বছর আপনি কিস্তি দিয়ে গেলেন, কিন্তু বাড়িটা কিন্তু আপনার হলো না। বাড়িটা আপনি আপনার নামে নিতে গেলে এখনো 480,000 ইউরো আপনাকে পে করতে হবে। সো এই যে দিবা স্বপ্নটা আমরা দেখি, কিন্তু বাস্তবতাকে মাথায় না রেখে, এবং অনেকেই আবার এই ব্যাংক লোন ইন্টারেস্ট নেওয়ার এবং দ্রুত ইন্টারেস্ট নিয়ে বাড়ি কেনার সহজ রাস্তা, বাড়ি কেনার সহজ লোন, বাড়ি কেনার কম ইন্টারেস্ট লোন, এই যে ভূগোলগুলো বোঝানো হয়, এগুলো থেকে মূলত সতর্ক করাই আমার উদ্দেশ্য। 20 বছরে আপনি এই পরিমাণ টাকা দিলেন, তার মানে এই বাড়িটা কিন্তু 20 বছরে আপনার হলো না। 20 বছর পরে এই বাড়িটা হয়তো আপনার পরবর্তী জেনারেশন, অথবা আমি 30 বছর ধরলেও কিন্তু বাড়িটা আপনার হচ্ছে না, তার পরবর্তী জেনারেশনের এই ইনস্টলমেন্টগুলো দিতে হবে। আর যে ফ্যাক্টরগুলো আমরা ক্যালকুলেশনে রাখি না, যে মাঝখানে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে, এবং আপনি যখন রেন্টেতে যাবেন, মানে পেনশনে যাবেন, তখন কিন্তু আপনার নেট ইনকামটা কমে যাবে, তখন কিন্তু আপনি ওই ইনস্টলমেন্টগুলো টানতে পারবেন। মানে ব্যাপারটা এরকম হলো যে 20টা বছর আপনি ব্যাংকের শুধু ইন্টারেস্ট দিয়ে গেলেন, মানে আপনার কোনো কাজ হলো না, কাজ যা হওয়ার ব্যাংকের হয়ে গেছে, মানে প্রফিট যা করো সেটা ব্যাংক করে নিয়েছে, এন্ড অফ দ্য ডেতে আপনার বাড়ি হলো না। আর যদি কোনো সংকট হয়, আপনার বাড়ি যদি আপনি কিনতে না পারেন, তাহলে ওই যে মার্কুলারের যে টাকাগুলো দিবেন, এবং তারপর নোটার এই যে খরচগুলো যাবে, এই টাকাগুলো কিন্তু মায়ের হয়ে যাবে, এবং যে ইন্টারেস্টগুলো আপনি দিলেন সেই টাকাগুলোও কিন্তু জলে চলে যাবে। জাস্ট এন্ড অফ দ্য ডেতে আপনার বাড়িও থাকবে না, আপনার সারা জীবনের যে সঞ্চয়, সারা জীবনের পরিশ্রম সব কিছু চলে যাবে। আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে আপনি অবশ্যই বাড়ি কিনবেন, কিন্তু এখানে ইন্টারেস্টটা খেয়াল রাখবেন, যেহেতু এখন ইন্টারেস্ট রেট অনেক হাই, এবং বাড়ির প্রাইসটাও খেয়াল রাখবেন। আপনি চেষ্টা করবেন যে আপনার সাধ্যের ভিতরে, মানে যেটা আগামী 10-15 বছরের ভিতরে সেটেল করতে পারবেন সেই ধরনের। আর যদি আপনি ধরেন বছরে মাসে 2000 ইউরো করে কিস্তি দিয়ে, যদি আপনার বছর শেষে ওদেরকে আবার এককালীন 10,000-20,000 ইউরো পেমেন্ট করার অপশন আপনার থাকে, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। কিন্তু এটা কিন্তু খুব কম সংখ্যক লোকেরই এই অপশনটা থাকবে, মানে 2000 কিস্তি দিয়ে ফ্যামিলি রান করার পরে আপনার হাতে কিন্তু খুব বেশি টাকা থাকবে না। তো আর যদি বাড়িটা এমন হয় যে সেই বাড়ির থেকে আপনি ইনকাম করতে পারবেন, দুইটা ফ্যামিলি হয়তো ভাড়া দিতে পারবেন, যেখান থেকে আপনি 2000 ইউরো ইনকাম করতে পারবেন, হ্যাঁ, তাহলে কিছু পরিকল্পনা আপনি নিতে পারেন। কিন্তু যে ফ্যাক্টরগুলো আমি বললাম সেগুলো অবশ্যই অবশ্যই আপনার কনসিডারেশনে নিতে হবে, আদারওয়াইজ আপনার এবং আপনার পরবর্তী জেনারেশনের স্বপ্ন ধূলিসাৎ হতে সময় লাগবে না। আশা করি যারা এই ফিউচার প্ল্যান করবেন খুব সতর্কতার সহিত করবেন, কারণ জার্মান ব্যাংকগুলো আসলে ওদের প্রফিট ছাড়া এন্ড অফ দ্য ডেতে কোনো কিছুই বুঝে না, এবং আপনার যে কোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে দয়া মায়া বলে কিছু পাবেন না। আপনার বাড়িটা বিক্রি করে তারা তাদের টাকা নিয়ে চলে যাবে, আপনি শূন্য হাতে বাড়ি থেকে বের হয়ে যাবেন। আশা করি এই পরিস্থিতির ভিতর দিয়ে আপনারা যাবেন না। সো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।